নমস্কার সবাইকে। ইনক্রিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। টি-20 ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ প্রায় শেষ এবং আগামী 19 তারিখ থেকে সুপার 8-এর ম্যাচগুলো শুরু হবে এবং সুপার 8-এ আমাদের ভারতের প্রথম প্রতিপক্ষ হচ্ছে গিয়ে বাংলাদেশ। তুলনামূলক অনেক দুর্বল টিম বাংলাদেশ এবং আশা করি ভারত যদি তাদের নিজের শক্তির যদি 50-60% যদি প্রয়োগ করে ভারত অনায়াসে ম্যাচটা জিতে যাবে, এখানে কোনো ডাউট নেই। ভারত অনায়াসে ম্যাচটা জিতবে এবং এর আগের ম্যাচেই ঠিক একদিন আগেই বাংলাদেশের ম্যাচ আছে অস্ট্রেলিয়ার সঙ্গে এবং ওই ম্যাচেও তারা হারবে। অস্ট্রেলিয়া যে ফর্মে খেলছে বা বিশ্বকাপ মানেই অস্ট্রেলিয়ার একটা আলাদা শক্তি, তো এই ম্যাচটাও বাংলাদেশ হারবে। তো ভারতের যদিও সুপার 8-এর ম্যাচ প্রতিপক্ষ কেউ দুর্বল নয়, তারপরেও ভারত অনায়াসে ম্যাচটা জিতবে আমি ধরে রেখেছি। ভারতের কিছু একটা চেঞ্জ করতে হয় কম্বিনেশনে, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম। আমার মনে হয় জয়সওয়াল ওপেনিং করুক, বিরাট ফার্স্ট ডাউন এবং দুবেকে ঠিকঠাক ইউজ করা যেহেতু হচ্ছে না, দুবেকে ড্রপ করে জয়সওয়ালকে টিমে আনা হোক। অন্যদিকে আরেকটা ব্যাপার যেটা রবীন্দ্র জাদেজা, সেম কথা আমি আগের ভিডিওতেও বলেছিলাম। রবীন্দ্র জাদেজাকে যদি ঠিকঠাক ইউজ না করা হয় তাহলে ওনাকে ড্রপ করে উইকেটের কন্ডিশন বুঝে কুলদীপ যাদব বা সঞ্জু স্যামসনকে টিমে আনা হোক। যদিও বাংলাদেশ ম্যাচ যদি আমরা ওই আগের 11 নিয়েও খেলি তাহলে আমরা অনায়াসে জিতবো, কারণ বাংলাদেশের যে গ্রুপ স্টেজে যে ক্রিকেট খেলেছে তারা একটা কঠিন দল ছিল, তাদের দলে শক্তিশালী দল ছিল, সেটা সাউথ আফ্রিকা এগেইনস্টে বাংলাদেশ হারলো। আর বাকি যে ম্যাচগুলো ছিল, আজকের যে ম্যাচটা ছিল নেপালের সঙ্গে, নেপাল শুধুমাত্র তাদের এক্সপিরিয়েন্সের অভাবে ম্যাচটা হারলো। যেভাবে নেপাল বোলিং করেছে বা নেপাল ব্যাটিং, যে যখন পর্যন্ত 85 রানে বাংলাদেশ নেপালের 6 উইকেট ছিল, তো সেই জায়গা থেকে 85 রানে অল আউট হওয়া, সেটা একমাত্র এক্সপিরিয়েন্স নেই বলেই হতে পারে, অন্যথায় নেপাল খুবই ভালো ক্রিকেট খেলেছে। আর বাংলাদেশের ক্রিকেট আমি কি বলবো, ওরা আজ পর্যন্ত ইন্টারন্যাশনাল লেভেলে নিজেকে মানাতে পারেনি। ওরা এখনো মনে করে তারা তাদের নিজের দেশে কোনো একটা মাঠে ক্রিকেট খেলছে। নইলে তানজিন সাকিব যেভাবে অ্যাগ্রেশনটা দেখালো, ওটাকে অ্যাগ্রেশন বলে না, ক্রিকেট অ্যাগ্রেশনের খেলা। সেই সঙ্গে ক্রিকেটটা কিন্তু জেন্টেলম্যানের খেলা। তো বাংলাদেশের ক্রিকেটাররা জেন্টেলম্যানের গেমটাকে অভদ্রর খেলা বানিয়ে নিয়েছে। এত বাজেভাবে রিয়েক্ট করলো, অ্যাগ্রেশন দেখালো তানজিন সাকিব, যেটা কোনো ভদ্র খেলোয়াড়ের কাছ থেকে আশা করা যায় না। তো আমার মনে মনে এখনো মনে হয় বাংলাদেশ যদি সুপার 8 না খেলতো তাহলেই ভালো ছিল, কারণ তাদের এই বিহেভিয়ার নিয়ে ক্রিকেট খেলা মানুষের কাছে দৃষ্টিকটু, জিনিসটা দেখতে মানুষের ভালো লাগে না একদমই। সেকেন্ডলি যেটা বলছিলাম যে ভারতের জন্য বাংলাদেশকে খুব দুর্বল ভাবা উচিত হবে না, কারণ বাংলাদেশের কোনো একটা দিন হয়তো বা তারা একটু ভালো ক্রিকেট খেলে নেবে, ওই দিন হয়তো বা কোনো বড় বড় দলকেও হারিয়ে দিতে পারে, যেমনটা অনেকবার হয়েছে। তারা বিশ্বকাপে বেশ ভালো ভালো টিমকেও হারিয়েছে আগে, যেটা 50 ওভারের বিশ্বকাপের কথা আমি বলছি। তো টি-20তে যদিও এমন আজ পর্যন্ত হয়নি এবং হবে বলেও আমি আশা করছি না। তারপরও নেদারল্যান্ডসের ম্যাচে সাকিব একটা ভালো ইনিংস খেললো, বলা যায় ফর্মে ফিরল কি না, যাই হোক একটা ম্যাচ দিয়ে কোনো কিছু বোঝা যায় না। সাকিব একটা রান করেছিল নেদারল্যান্ডস ম্যাচে। তাদের বোলাররা প্রতিনিয়ত ভালো বল করছে, মুস্তাফিজুর রহমান এবং এই তানজিন সাকিব। যদিও তানজিন সাকিব আজকেও ভালো বল করলো, কিন্তু ওনার অ্যাগ্রেশনটা একটুও মেনে নেওয়া যায় না, খুব বাজে অ্যাগ্রেশন উনি দেখাচ্ছেন। প্রত্যেকটা ম্যাচেই উনি কিছু না কিছু এক্সট্রাঅর্ডিনারি করতে যাচ্ছে। তো ভারতের ম্যাচটা আমি বলছি একপেশে ম্যাচ হবে, দেখা যাক কি হয়। আর ভারতের মেইন পরীক্ষা হবে গিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচে, সেই ম্যাচে কি হতে পারে, যদিও পিচ কন্ডিশন এখনো কিছু বোঝা যাচ্ছে না, সম্ভবত ওয়েস্ট ইন্ডিজে হবে ম্যাচটা। অস্ট্রেলিয়া বরাবরই একটা কঠিন প্রতিপক্ষ এবং বিশ্বকাপে অস্ট্রেলিয়া একটা অন্য দল। যে অস্ট্রেলিয়াকে আমরা বছরে যদি ঘরোয়া সিরিজে প্রতিটা সিরিজ যদি আমরা হারাই অস্ট্রেলিয়াকে, কিন্তু যখনই বিশ্বকাপ আসবে অস্ট্রেলিয়া একটা অন্য দল হয়ে যাবে, যেটা 1999 বা ক্রিকেটের যখন থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে তখন থেকে আমরা দেখে যাচ্ছি। সেটা পন্টিংয়ের এরা হোক, মাইকেল ক্লার্ক বা এখনের প্যাট কামিন্স, ওরা বিশ্বকাপে একটা অন্য সারির দল হয়ে যায়, ওদেরকে হারানো খুব কঠিন। এবং আমি মনে করি যদি সুপার 8-এ ভারত যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে তাহলে ভারত বিশ্বকাপ জিতছে। আর যদি ভারত হারাতে না পারে, ভারত যদি সেকেন্ড টিম হিসেবে সেমিফাইনাল খেলে, তাহলে ভারতের বিশ্বকাপে কোনো চান্স নেই, কারণ ফাইনালে গিয়ে আবার ভারতের সঙ্গে সেই অস্ট্রেলিয়াই পড়তে পারে। আর অস্ট্রেলিয়াকে ফাইনালে হারানো অনেকটা অসম্ভব ব্যাপার, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। বা ভারতের যে ট্র্যাক রেকর্ড, যেটা ফাইনালে, বা অস্ট্রেলিয়ার যে ট্র্যাক রেকর্ড, ওদের ফাইনালে হারটা ওরা কখনোই হারে না, খুব কম। তো আজকের ভিডিওটা একটু লম্বা হচ্ছে, কারণ
অনেকদিন মিললে আমি ভিডিও দিতে পারিনি, তো আপনারা সঙ্গে থাকবেন, দেখবেন পুরো ভিডিওটা। আজকে আরেকটা ম্যাচ হয়েছিল নিউজিল্যান্ড এবং পাপুয়া নিউ গিনিয়ার। তো নিউজিল্যান্ডের জিমি নিশাম একটা রেকর্ড করলেন আজ, অনবদ্য রেকর্ড। তিনি 4 ওভারে 4টা মেডেল দিলেন এবং সঙ্গে 3টা উইকেট নিয়ে নিলেন। যদিও দুর্বল প্রতিপক্ষ ছিল, কিন্তু বিশ্বকাপের ম্যাচ রেকর্ড তো রেকর্ডই, প্রতিপক্ষ যেই হোক। একটা ভালো বোলিং ফিগার, একটা রেকর্ড উনি করলেন, যেটা ক্রিকেটের ইতিহাসে আমার মনে হয় না আর কেউ করতে পারবে বলে। কিছু কিছু রেকর্ড এমন হয়ে যায় যেগুলো সম্ভব হয় না ভাঙা, যেগুলো কখনো ভাঙা সম্ভব হয় না। আজকে যেটা জিমি নিশাম করলেন, আমার মনে হচ্ছে ক্রিকেট ইতিহাসে এটা অক্ষতই থেকে যাবে রেকর্ডটা। আর সুপার 8-এর 8টা দলই আমরা পেয়ে গেছি। ভারতের গ্রুপে ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। আমার যদি প্রেডিকশন বলি, আমার না, বিশ্বের যতজনই ক্রিকেট দেখে বা ক্রিকেট নিয়ে আলোচনা করে সবাই বলবে যে ভারত অস্ট্রেলিয়া কোয়ালিফাই করবে, কিন্তু আফগানিস্তানকে আমি একটু ছোটোভাবে দেখছি না। যখন স্পিনিং ট্র্যাক হয়ে যাবে বা মোটামুটি পেসিং ট্র্যাক থেকে একটা স্পোর্টিং ট্র্যাকে চলে যাবে খেলা, আফগানিস্তান কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী একটা দল হয়ে ওঠে এবং তাদের দলে প্রতিটা খেলোয়াড় ম্যাচ উইনার, যেটা আমরা মোহাম্মদ নবী বা রশিদ খান বা আরও অনেক অনেক অনেক, ওরা যে কোনো কিছু করতে পারে। এবং আমরা ওই লাস্ট ইয়ার 50 ওভার ওয়ার্ল্ড কাপে দেখলাম কীভাবে অস্ট্রেলিয়াকে তারা প্রায় হারিয়ে দিয়েছিল। আর ওই ম্যাচটা যদি অস্ট্রেলিয়াকে হারাতো, অস্ট্রেলিয়া ফাইনাল খেলতো না, হয়তো বা ভারত চ্যাম্পিয়ন হয়ে যেত। ওটা ইফ অ্যান্ড বার্ডসের ব্যাপার, ক্রিকেটে এসব চলে না, তারপরে বললাম। তো আমি আফগানিস্তানকে আমি একটা কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছি ভারত এবং অস্ট্রেলিয়ার জন্য। বাংলাদেশকে আমি একটুও দেখছি না, কারণ বাংলাদেশ আমি দৃঢ়ভাবে বলতে পারছি যে প্রথম ম্যাচটা অস্ট্রেলিয়ার সাথে তারা এমন বাজেভাবে হারবে, দ্বিতীয় ম্যাচে তাদের কোনো আর আত্মবিশ্বাস থাকবে না যে তারা ভারতের মোকাবিলা করবে, এমন একটা অবস্থা হয়ে যাবে। কারণ গ্রুপ স্টেজেও তারা কোনো ভালো ক্রিকেট খেলেনি, একটা ম্যাচেও তারা ভালো ক্রিকেট খেলেনি। নেদারল্যান্ড আজ কোয়ালিফাই হয়তো বা, আমি বলবো নেদারল্যান্ড অনেকটা দিকে বাংলাদেশ থেকে ভালো ক্রিকেট খেলেছিল। অন্যদিকে পাকিস্তান আউট বিশ্বকাপ থেকে, এবং সেই আউটটা পাকিস্তানের ক্রিকেটে এখন ঝড় তুলেছে। বড় বড় লিজেন্ড যারা ছিলেন পাকিস্তানের, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার, ওরা সবাই বিস্মিত বিব্রত পাকিস্তান টিম নিয়ে, যে এত বাজে পারফরমেন্স কীভাবে করছে পাকিস্তান। এবং সত্যি আমার মনে হয় বাবর আজম, শুধু বাবর আজম নয়, পাকিস্তান ক্রিকেটে একটা বড় পরিবর্তনের এখন প্রয়োজন, কারণ পাকিস্তান এত বাজে দল না। এবং পাকিস্তান বিশ্বকাপ থেকে প্রথম রাউন্ড থেকে বের হওয়াটাও অনেকটা অনাকাঙ্ক্ষিত। পাকিস্তান সুপার 8-এ থাকলে ম্যাচগুলো আরও জমজমাট হতো তুলনামূলক। ইউএসএ যদিও কোয়ালিফাই করেছে, কিন্তু পাকিস্তান থাকলে ম্যাচগুলো আরও জমজমাট আমরা দেখতে পেতাম। এবং বাবর আজমের ক্যাপ্টেন্সি বা টোটাল যে টিমের যে ব্যাপারটা, ওটা আমার মনে হয় একটা বড় ধরনের চেঞ্জ পাকিস্তান ক্রিকেটের প্রয়োজন, যদি পাকিস্তান ক্রিকেটে বাঁচিয়ে রাখতে হয়। নাইলে বলা যায় না পাকিস্তান ক্রিকেট হয়তো বা আগামী শ্রীলঙ্কা বা আগামী জিম্বাবুয়ে আমরা দেখতে পারি, কিন্তু পাকিস্তানের ট্যালেন্টের কোনো অভাব নেই। আজকে যেটা নিউজে এসছে যে পাকিস্তান কোচ গেরি কাস্টন বলছেন যে পাকিস্তানের দলের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, একটা প্লেয়ার আরেকটা প্লেয়ারের কথা শুনছে না, ক্যাপ্টেনের কথা দলের কেউ শুনছে না। তো এমন যদি কন্ডিশন হয়, তাহলে কোনোভাবেই একটা দল সফল হতে পারবে না, যেটা আমরা এই বিশ্বকাপে দেখলাম। এবং অনেকটা ম্যাচে আমরা দেখলাম যে ক্যাপ্টেন কি বলছেন, বোলারটা করতে পারছে না, বোলারটা শুনছে না। তো এসব করে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট কখনোই এগোতে পারবে না কোনো দল। অন্যদিকে বিশ্বকাপের যদি আমি সেমিফাইনালিস্ট বলি, কোন 4টে দল কোন সেমিফাইনাল খেলতে পারে, সহজ প্রেডিকশন বলতে গেলে আমার এই গ্রুপ থেকে আমি বলতে পারবো ভারত এবং অস্ট্রেলিয়া। আর অপর গ্রুপ থেকে আমি সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজকে বলছি, কারণ ইউএসএ, বাংলাদেশ, আফগানিস্তান এবং ইংল্যান্ডের আমি খুব একটা চান্স দেখছি না। আফগানিস্তানকে যদিও আমি বলছি একটা ভালো টক্কর হবে, কিন্তু পরপর তাদের দুটি ম্যাচ অস্ট্রেলিয়া এবং ভারতকে হারানো হবে, একটা ম্যাচে তারা কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে। আমার এখনো মনে হচ্ছে অস্ট্রেলিয়া হোক বা ভারত হোক, আফগানিস্তান কোনো একটা অঘটন ঘটিয়ে দিতে পারে এই বিশ্বকাপের সুপার 8-এ। কিন্তু ইউএসএ সুপার 8-এ কোনো একটা অঘটন ঘটাবে বলে আমার মনে হচ্ছে না। যদিও আমি ইউএসএ যে জয়গুলো পেয়েছে, আমি ওদেরকে অঘটন একবারও বলছি না, কারণ তারা ভালো ক্রিকেট খেলে গ্রুপ পর্বে জিতেছে, যেটা আমরা আগে বাংলাদেশ সিরিজও দেখলাম, ওরা ভালো ক্রিকেট খেলে সিরিজটা জিতেছিল। তারপর আমি বলবো সেমিফাইনালে আমার 4টা দল হচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। এবং যদি অস্ট্রেলিয়া
ফাইনালের জন্য কোয়ালিফাই করে সেমিফাইনাল কার সঙ্গে পড়বে এখনো বোঝা যাচ্ছে না। যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসে তাহলে ওই অপর গ্রুপের যে সেকেন্ড টিম থাকবে তাদের সঙ্গে পড়বে যেই হোক। যদি অস্ট্রেলিয়া ফাইনাল খেলে অস্ট্রেলিয়া ফেভারিট, এখানে কোনো ডাউট নেই। এবং যদি ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসে তারপর যদি অস্ট্রেলিয়ার সঙ্গে যদি ভারতের ফাইনাল পড়ে তাহলেও কিন্তু অস্ট্রেলিয়া ফেভারিট। তো অস্ট্রেলিয়াকে যে কোনোভাবে সেমিফাইনালেই আটকাতে হবে, সেটা করতে হবে অন্য গ্রুপের দ্বারা, বিশেষ করে সাউথ আফ্রিকা বা ওয়েস্ট ইন্ডিজ। আমার মনে হচ্ছে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে আমি, সাউথ আফ্রিকা বা ইংল্যান্ডের মধ্যে একটা ডাউট থাকলেও ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল খেলবে আমার যতটুকু মনে হচ্ছে। তো এই থাকলো বিশ্বকাপ নিয়ে সব কিছু। কালকে আরও ম্যাচ আছে, ম্যাচের পর কাল রাতে আবার দেখা হবে এবং পরশুদিন মানে 19 তারিখ থেকে সুপার 8-এর ম্যাচগুলো শুরু হবে, জমজমাট ম্যাচগুলো হবে এবং ম্যাচের সবগুলো আপডেট আবার আমি নিয়ে আসবো। মিডিলে 2-1টা দিন আমি ভিডিও দিতে পারিনি, কিন্তু এখন থেকে কন্টিনিউ আপনারা ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও অনুপ্রেরণা দেবেন। ধন্যবাদ।